অষ্টম শ্রেণীর পদার্থের গঠন অধ্যায় আমরা শুরু করছি। সেখানে প্রথমে রয়েছে পরমাণু ও অণুর ধারণা। ধরে নিচ্ছি একটা লোহার ছোট টুকরো, সেই টুকরোটাকে আমরা ভাঙতে 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 এমন এক সময় একটা ছোট্ট টুকরো পাবো যেটাকে কিন্তু আর ভাঙা যাবে না। মানে সেই টুকরোটা হবে ক্ষুদ্রতম, মানে সবচেয়ে ছোট এবং অবিভাজ্য, মানে যাকে ভাঙা যাবে না। তো এই সবচেয়ে ছোট আর ভাঙা যাবে না সেই টুকরোটাকে আমরা বলবো পরমাণু। এই পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় না। আর আমরা যদি এরকম লোহার আরো কতগুলো পরমাণু নিই, তখন দেখবো যে তাদের ভর একই আসবে আর তাদের রাসায়নিক ধর্ম একই হবে। এখন এই লোহার বদলে যদি আমরা দস্তার পরমাণু নিই বা তামার পরমাণু নিই বা অন্য কোনো আরও যে পদার্থ রয়েছে, সেটা নিকেল হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, যে কোনো পদার্থের আমরা যদি পরমাণুগুলো দেখি, তখন দেখব যে আলাদা আলাদা পদার্থের পরমাণুগুলি ভর আলাদা আর ধর্মও আলাদা। আর এই পরমাণুরা যদি পরস্পর যদি বিক্রিয়া করে, মানে একটার সঙ্গে আরেকটা যদি মিশে গিয়ে অন্য কোনো পদার্থ একটা তৈরি করে, মানে যৌগ যদি গঠন করে, তখন কিন্তু সেই যুক্ত হওয়ার সময় তারা পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হবে। মানে এরকম 1:2 বা 2:3, মানে এই যে পূর্ণ সংখ্যা, মানে কখনো এই 1:2:5:7, মানে এই ভগ্নাংশের অনুপাত হবে না। সব সময় তারা এরকম পূর্ণ সংখ্যার অনুপাতেই যুক্ত হয়ে যৌগ গঠন করবে। এইগুলো ছিল ডাল্টনের পরমাণুবাদ। তাহলে পরমাণু কাকে বলে? না, কোনো একটি পদার্থের যে ক্ষুদ্রতম এবং অবিভাজ্য কণা, যাকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, সেটি হলো পরমাণু। আর একই মৌলের পরমাণুগুলির ভর ও রাসায়নিক ধর্ম একই, অন্যদিকে বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্ম আলাদা, আর তারা বিক্রিয়ার সময় পূর্ণ সংখ্যার সরলানুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এইগুলো হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। পরে বিজ্ঞানী অ্যামেলিও অ্যাভোগাড্রো বলল যে এই ডাল্টনের কিছু ত্রুটি, মানে কিছু ভুল সংশোধন করে দিই। কি বললেন? না, বললেন যে মৌলের যে পরমাণু, সেই পরমাণুগুলি যুক্ত হয়ে তৈরি হবে অণু। তার মানে এই যে পরমাণু, অণু, এই সমস্তগুলো আমরা আস্তে আস্তে জানবো একটু একটু করে। তো এখন পরমাণু অবিভাজ্য বলছি ঠিকই, কিন্তু পরমাণুর ভেতরেও 3 রকমের কণা থাকে। সেই কণাগুলো কি কি? না, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আরেকটা হচ্ছে ইলেকট্রন। পরমাণুর ভেতরে এই 3 রকমের কণা থাকে। এদের মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে সবচেয়ে হালকা। আর প্রোটন আর নিউট্রনের ভর প্রায় সমান সমান। প্রোটনের ভর আর নিউট্রনের ভর প্রায় সমান, ইলেকট্রন সবচেয়ে হালকা। তাহলে ইলেকট্রনের তুলনায় এই প্রোটন বা নিউট্রনেরা কত গুণ ভারী? না, ইলেকট্রনের তুলনায় প্রোটন বা নিউট্রন 2000 গুণ ভারী। ইলেকট্রনের তুলনায় প্রোটন বা নিউট্রন প্রায় 2000 গুণ ভারী।
ইলেকট্রনের যে আধান সেটা হচ্ছে ঋণাত্মক, মানে মাইনাস। তাহলে এখন আমরা এই প্রোটন, ইলেকট্রন আর নিউট্রনের আধানগুলো জানব। তাহলে প্রোটনের আধান হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, মানে পজিটিভ আধান রয়েছে। এর ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, মানে মাইনাস। ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। আর নিউট্রনের আধান কিন্তু শূন্য, মানে একে বলা হয় নিস্তড়িত, মানে নাই তড়িৎ, যার আধান নাই, সেটা হচ্ছে নিউট্রন। তাহলে এই পরমাণুর মধ্যে আমরা দেখলাম যে 3 রকমের কণা। তাদের মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন, আর প্রোটন নিউট্রন হচ্ছে তাদের থেকে, এই ইলেকট্রনের থেকে প্রায় 2000 গুণ ভারী। আর প্রোটনের আধান পজিটিভ বা ধনাত্মক, ইলেকট্রনের আধান নেগেটিভ, আর নিউট্রনের আধান 0 বা নিস্তড়িত। তো এই পরমাণুটাকে ভেতরে যদি আমরা দেখি, তখন দেখব এই প্রোটন আর নিউট্রন রয়েছে একেবারে কেন্দ্রে। এই জায়গাটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এখানে আমি পি আর এন লিখলাম কমা দিয়ে। এই জায়গাটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আর সেই নিউক্লিয়াসের চারপাশে রয়েছে এরকম কতগুলো কক্ষ বা এরকম বৃত্তাকার, মানে বৃত্তের মতো ঘর। সেই ঘরগুলোর মধ্যে ইলেকট্রনগুলো ঘুরবে। এইটা হচ্ছে রাদারফোর্ডের মডেল। তাহলে রাদারফোর্ডের মডেলটি কি? তাহলে রাদারফোর্ডের মডেল হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর সেই নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর তাকে কেন্দ্র করে, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইরকম বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরে ইলেকট্রন। এইটা হচ্ছে রাদারফোর্ড মডেল। অনেক জায়গাতে আমরা এই প্লাস চিহ্ন দিয়ে প্রোটন, মাইনাস চিহ্ন দিয়ে ইলেকট্রন দেখাতে পারি, আর শুধু এরকম গোল দিয়ে নিউট্রন দেখাতে পারি। একদম সবচেয়ে কম সংখ্যক প্রোটন যার আছে, মানে একটি থেকে তো আর কম সম্ভব নয়। তাহলে একটি প্রোটন আর 0টি নিউট্রন, মানে একটিও নিউট্রন নেই, আর তার সাথে একটি ইলেকট্রন। এই পরমাণুটির নাম হয়ে গেল ক্যাপিটাল এইচ, মানে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন সব থেকে হালকা, যার মধ্যে রয়েছে একটি প্রোটন আর একটি ইলেকট্রন। তাহলে এটা যদি আমরা ছবি দিয়ে আঁকি, তাহলে আমরা দেখতে পাবো যে এই নিউক্লিয়াসের ভেতরে আমরা লিখে দিলাম 1p, মানে একটি প্রোটন, আর এই বাইরে একটি ইলেকট্রন, বা এই ভেতরে একটি প্লাস চিহ্ন, বাইরে একটি মাইনাস চিহ্ন, সেটি করলেও হবে। মানে এখানে লিখতে পারি প্লাস দিয়ে 1, আর বাইরে লিখতে পারি মাইনাস, একটা মাইনাস, ব্যাস। তাহলে আমরা এটাও দেখাতে পারি, এটাও দেখাতে পারি, দুটোই কিন্তু হাইড্রোজেন। এই হাইড্রোজেনের পর হচ্ছে হিলিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন,
তারপরে নিয়ন। এই হলো 1 থেকে 10 পর্যন্ত প্রোটন যুক্ত পরমাণু। অর্থাৎ হাইড্রোজেনে 1টি প্রোটন, হিলিয়ামে 2টি, লিথিয়ামে 3টি, বেরিলিয়ামে 4টি, বোরনে 5টি, কার্বনে 6টি, নাইট্রোজেনে 7টি, অক্সিজেনে 8টি, ফ্লুরিনে 9টি, নিয়নে 10টি ইলেকট্রন এবং প্রোটন আছে। 10টি করে প্রোটন, 10টি করে ইলেকট্রন। এই হাইড্রোজেন থেকে নিয়ন আমরা একটা ছড়ার মাধ্যমে মনে রাখবো। হাইড্রোহিলি লিথি বেরি বোরো কার্বো 6, কার্বন 6। তাহলে হাইড্রোহিলি লিথি বেরি বোরো কার্বো 6 নাইট্রো অক্সি ফ্লুরো নিয়ে হলো তারা 9। নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লুরিন নিয়ে 9 হয়ে গেল। এইভাবে আমরা 1 থেকে 9 পর্যন্ত একটা ছড়ার মাধ্যমে মনে রাখতে পারি। আর 10 নম্বরে রয়েছে নিয়ন। তারপরে আরো আছে, এখনো পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 100-রও বেশি। আমরা এখন বেশ কয়েকটা জানবো। ঠিক তেমনি ভাবে আমরা যদি বলি যে এই যে লিথিয়াম, এই লিথিয়ামের হচ্ছে 3টে প্রোটন, 3টে প্রোটন, তাহলে অবশ্যই 3টে ইলেকট্রন থাকবে আর সাথে থাকবে 4টে নিউট্রন। তাহলে নিউট্রন আর প্রোটন মিলে কত হলো? মোট 7টি। এবং সেই কারণে লিথিয়ামকে কেমন ভাবে লিখবো আমরা? 3Li7। অর্থাৎ এইখানে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা, আর ওপরে হচ্ছে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা বা ভর সংখ্যা। তাহলে এই 3কে বলা হয়, মানে এই যে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, আর এই প্রোটন আর নিউট্রনের এই যোগফলটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা দিয়ে আমরা এটাকে প্রকাশ করি। আর সংকেত লেখার সময় আমি এখানে প্রত্যেকটা দেখো, যে প্রথম যেটা একটা অক্ষর আছে সেটা বড় হাতের, যেটা দুটো আছে প্রথম অক্ষরটা বড়, তারপরের অক্ষরটা ছোট, আবার তারপরে প্রথম অক্ষরটা বড়, পরের অক্ষরটা ছোট। বেরিলিয়ামেরও বিটা বড়, ইটা ছোট। নিয়নের এনটা বড়, ইটা ছোট। এটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে প্রত্যেকটি পরমাণুর সংকেত লেখার সময়। নিয়নের পর আছে সোডিয়াম 11। এই সোডিয়ামের মধ্যে থাকে 11টা প্রোটন, 12টা নিউট্রন। আর 11টা প্রোটন থাকলে অবশ্যই 11টা ইলেকট্রনও থাকবে। Na মানে সোডিয়াম। তাহলে 11 আর 12 যোগ করে কত হলো? 23 হয়ে গেল। তাহলে সোডিয়ামকে আমরা কেমন ভাবে লিখব? 11 সোডিয়াম আর মাথায় 23, এইভাবে লিখব। এইরকম ভাবে আমরা পরমাণুগুলোকে লিখি। যেমন কার্বনের ক্ষেত্রে লিখি 6C12, মানে প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যাও 6, আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12 বিযুক্ত 6 সমান 6। এইরকম ভাবে আমরা পরমাণুগুলোর সংকেতগুলো লিখি। তাহলে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। আর নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল, সেই যোগফলটাকে বলা হয় ভর সংখ্যা। তো এখন এই প্রকৃতিতে, মানে আমাদের এই প্রকৃতির মধ্যে হাইড্রোজেন যদি আমরা নিয়ে আসি কোথা থেকেও, মাটির কাছাকাছি তো আর হাইড্রোজেন পাওয়া যাবে না, কারণ সেটা খুব হালকা। তো সেই হাইড্রোজেন
আমরা যদি নিয়ে আসি তো দেখব যে সেই মানে অনেক উপরে, মাটির অনেক উপরে, আমাদের এখান থেকে অনেক উঁচুতে হাইড্রোজেন, হিলিয়াম এই সমস্ত হালকা গ্যাসগুলো থাকে। বা আমরা ল্যাবরেটরিতেও হাইড্রোজেন তৈরি করতে পারি। সেই হাইড্রোজেনের মধ্যে আমরা দেখব যে শুধু এই 1H1 মানে হাইড্রোজেন, যেখানে প্রোটন সমান 1টি আর নিউট্রন হচ্ছে 0, তাহলে যোগ করলে ভর সংখ্যাটা উপরে লিখেছি 1, আর ইলেকট্রনও তার সাথে 1টি। তাহলে এই যে হাইড্রোজেনের এইটি আমরা লিখলাম 1H1, তো আমরা যখন এই হাইড্রোজেনের একটা কোনো স্যাম্পল নেব, মানে কিছুটা হাইড্রোজেনকে নিয়ে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করবো, তখন দেখব যে সেখানে 1H1 ছাড়াও আরো 2 রকমের হাইড্রোজেন রয়েছে। সেইগুলো কেমন না, সেইগুলোকে লেখা হয় 1H2, মানে সেখানে একটা কিন্তু নিউট্রন চলে আসবে। নিচটা তো 1 অবশ্যই হবে, কারণ নিচে 1 না থাকলে সেটা আর হাইড্রোজেনই থাকবে না। আরেক রকমের হাইড্রোজেন, সেটা হচ্ছে 1H3। এই 1H1 কে বলা হয় প্রোটিয়াম। 1H2 কে আবার অনেকে 1D2 লিখতে পারে, দুটোই ঠিক। এটাকে বলা হয় ডয়টেরিয়াম। আর 1H3 বা 1T3ও লেখা যায়, একে বলে ট্রিটিয়াম। ট্রিটিয়াম। তাহলে এই যে তিনটে, এরা তিনজনেই কিন্তু হাইড্রোজেন, কারণ এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা 1, কিন্তু এইখানে নিউট্রন কটা, আরেকটা একটা নিউট্রন, মানে এইখানে প্রোটিয়ামের মধ্যে নিউট্রন ছিল 0, মানে একটিও নিউট্রন নেই। ডয়টেরিয়ামের মধ্যে 1টি প্রোটন, ইলেকট্রনও অবশ্যই 1টি, আর নিউট্রনও 1টি। আর ট্রিটিয়ামের মধ্যে প্রোটন 1টি, ইলেকট্রনও অবশ্যই 1টি, আর নিউট্রন কিন্তু 3 থেকে 1 বাদ, মানে 2টি। এরা সবাই কিন্তু হাইড্রোজেন। আমরা যদি হাইড্রোজেন স্যাম্পল নিয়ে দেখি, তো দেখবো এই ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম গুলো খুব কম কম রয়েছে, মানে 5%-এরও কম। মানে 100% যদি দেখি নিয়ে, তো দেখবো তার মধ্যে হয়তো 95%-এরও বেশি প্রোটিয়াম, আর হয়তো 2%, 1% এগুলো হয়তো ডয়টেরিয়াম, ট্রিটিয়াম হয়তো থাকবে, তাও আরো কম হতে পারে। এই তিনটে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। তাহলে আইসোটোপ বলতে কি বোঝায় না, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান, এই যে প্রত্যেকের প্রোটন সংখ্যা 1টি করে, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা আলাদা, তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ। মানে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা পরস্পরের, নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোটোপ। আবার এমনও কতগুলো পরমাণু আছে যে এই 1H3 আর হিলিয়ামেরও যদি একটা হয় 2 হিলিয়াম 3, তো দেখা যাচ্ছে কোনটা সমান, এই ভর সংখ্যাটা সমান। আচ্ছা, আইসোটোপ মনে রাখা যাবে কিভাবে না, আইসোটোপেরও প আছে আর প্রোটনেরও প আছে। তার মানে যাদের যে একই মৌলের বা একই পরমাণুর যাদের প্রোটন সংখ্যা সমান, সেখান থেকে আমরা বলতে পারবো। ঠিক তেমনি ভর সংখ্যাতে র আছে, অর্থাৎ যেসব মৌলের পরমাণুর ভর সংখ্যা সমান, তাহলে অবশ্যই এটা একই মৌলের হবে না, আলাদা আলাদা মৌলের হবে। তার জন্য বলছি আলাদা আলাদা মৌলের বা ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান, তারা হচ্ছে পরস্পরের আইসোবার। যেমন কার্বনের একরকম কার্বন হচ্ছে এরকম হতে পারে 6C12, আবার 6C14। এই দুটো হচ্ছে কার্বনের আইসোটোপ, কারণ দুজনেরই 6টা করে প্রোটন রয়েছে, তাহলে এরা হচ্ছে কার্বনের আইসোটোপ।
কিন্তু এই 6C14 আর নাইট্রোজেনের আমরা যদি একটা আইসোটোপ নিই 7N14, তাহলে দুজনেরই ভর সংখ্যাটা সমান। অর্থাৎ একটা কার্বনের আইসোটোপ আর একটা নাইট্রোজেনের আইসোটোপ, এরা দুজন মিলে আবার তৈরি করবে আইসোবার। অর্থাৎ ভিন্ন মৌলের যেসব পরমাণুগুলির ভর সংখ্যা সমান তাদেরকে বলা হবে পরস্পরের আইসোবার। আরেক রকমের আছে যেটাকে বলা হয় আইসোটোন। তাহলে টোনের মধ্যে দন্তেন্য আছে, তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেখানে নিউট্রন সংখ্যাগুলো পরস্পরের সমান হয়ে যাবে, তাদেরকে বলা হবে আইসোটোন। যা মানে ভিন্ন মৌলের যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটোন। যেমন আমরা বলতে পারি একটা 3 লিথিয়াম 7, আর একটা বলতে পারি 4 বেরিলিয়াম 7। না, এরা তো আইসোবার হয়ে গেল দুজনে। একটা হচ্ছে 6C14, মানে নিউট্রন সংখ্যা হচ্ছে 8টি, আর একটা হচ্ছে 8O16, মানে অক্সিজেন, তাহলে নিউট্রন সংখ্যা এখানেও 8টি। 6C14 আর 8O16 এই দুটো হচ্ছে পরস্পরের আইসোটোন, যেখানে নিউট্রন সংখ্যা পরস্পরের সমান।